লড়াই ছিল ফ্যাসিবাদ বনাম জনগণ, এখন লড়াই হয়ে উঠেছে জুলাই বনাম জুলাই। যারা জুলাইয়ের সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তারা এখন আমরা পরস্পরের বিরুদ্ধে গালি বর্ষণ করছি, আগামীকাল হয়তো গুলি বর্ষণ করবো। আমরা কি বিরোধীদের কাছে সেই আশাটা করতে পারি না? তারা সরকারের সাথে সেই আচরণটা করবেন, নিজেরা সরকারে থাকলে বিরোধীদের কাছে যে আচরণ আশা করতেন। আমরা দলের রাজনীতি করব, বিরোধিতার জন্য বিরোধিতার রাজনীতি করব, আমরা বাংলাদেশটাকে করতে পারবো না। রাজনীতি যতটা না রাজপথের সংঘর্ষের, তার চেয়ে বেশি সংলাপের, এই কথা যেন আমরা বলে না যাই। বাংলাদেশ যতটা না বমিতে, তার চেয়ে বেশি সমুদ্রে। এই সমুদ্রের ভেতরে বিদ্যমান সমস্ত সম্পদ এবং শক্তিকে কাজে লাগানোর রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। আগামী 30 বছর পরে ধনী রাষ্ট্র হবে তারা যাদের কাছে পর্যাপ্ত মিঠে পানি আছে। এই মিঠে পানির উৎস হিসাবে এশিয়ার মধ্যে শীর্ষস্থানীয় রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। মাওলানা শামসুদ্দিন কাসেমি স্বাক্ষরিত একটা সার্কুলার প্রত্যেকটা জেলা সংগঠনের কাছে পাঠানো হয়েছে। সেখানে লেখা ছিল, নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে 10 এর অধিক সদস্য আছে সেখানে তাদেরকে একত্রিত করে রণপ্রস্তুতি নেওয়া হোক এবং সেই রণপ্রস্তুতি সব কিছু তত্ত্বাবধান করা হবে জমিয়তুল আনসারের শিরোনামে। এটা তৈরি হয়েছিল ভারতকে স্বাধীন করবার জন্য। তো এরকম একটা সংগঠন যার হিস্ট্রিতে বহু সংগ্রাম, বহু শাহাদাত, বহু পরিবর্তন, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ইত্যাদির বিশাল বিশাল অধ্যায় আছে, সেখানে জুলাইয়ে তার অংশগ্রহণ তার গৌরবময় ঐতিহাসিক যাত্রার একটা অধ্যায়। কিন্তু আমরা জমিয়তের ঐতিহাসিক পটভূমির সাথে যদি বর্তমানকে মিলাই, তাহলে এটা বলতে বাধ্য হই যে জমিয়তের অতীত যতটা উজ্জ্বল, বর্তমানের সেই উজ্জ্বল আমরা দেখছি না। জাতীয় জীবনে তার যে ভূমিকা, সেই ভূমিকা আমরা আরও বড় অর্থে প্রত্যাশা করব এবং জুলাইয়ের স্বার্থেই সেটা দরকার। কেন দরকার? এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা এখন কি করছি? যারা জুলাইয়ের সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তারা এখন আমরা পরস্পরের বিরুদ্ধে গালি বর্ষণ করছি, আগামীকাল হয়তো গুলি বর্ষণ করব। আগে লড়াই ছিল ফ্যাসিবাদ বনাম জনগণ, এখন লড়াই হয়ে উঠেছে জুলাই বনাম জুলাই। জুলাই যদি জুলাইয়ের সাথে যুদ্ধরত থাকে তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে বাধ্য। জুলাইয়ের শক্তি দুর্বল হতে থাকবে আর জুলাইয়ের পরাজিত শক্তি সবল হতে থাকবে, তার প্রত্যাবর্তন অসম্ভব নয়। ফলে আমরা সকল পক্ষকে অনুরোধ করব, দলীয় রাজনীতির পরিবর্তে জুলাইয়ের রাজনীতিটা করেন। যারা রক্ত দিয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, এখনও তাদের জখমগুলো শুকায় নাই। আমরা জুলাইকে বিভক্তির হাতিয়ারে পরিণত করেছি। আমরা কি সরকারি দলের কাছে এটা আশা করতে পারি না? বিরোধীদের সাথে তারা সেই আচরণটা করবেন। নিজেরা বিরোধী দল হলে সরকারের কাছে যে আচরণটা প্রত্যাশা করতেন, আমরা কি বিরোধীদের কাছে সেই আশাটা করতে পারি না? তারা সরকারের সাথে সেই আচরণটা করবেন, নিজেরা সরকারে থাকলে বিরোধীদের কাছে যে আচরণ আশা করতেন। কিন্তু আমরা সেটা দেখছি না। আমরা দেখছি অসহিষ্ণুতা, আমরা দেখছি ক্রমবর্ধমান উত্তেজনা। আমরা যে বাংলাদেশ গড়বার স্বপ্ন তৈরি করেছিলাম, সেই স্বপ্নটা অঙ্কুরে বিনষ্ট হবার মতো একটা ঝুঁকিতে আছে। দেখেন, বাংলাদেশ একটা বড় রাজনৈতিক হুমকির মধ্যে আছে। আমরা এই হুমকি থেকে বের হবার জন্য কিছু পদক্ষেপ ধীরে ধীরে নিচ্ছি। তুরস্কের সাথে সামরিক সমঝোতার মতো ঘটনা ঘটছে, যেটার রিয়েকশন আমরা ইন্ডিয়া থেকে পেয়েছি। চীনের সাথে, চীন মিয়ানমার হয়ে বাংলাদেশ একটা করিডোরের কথা হচ্ছে, তার রিয়েকশন ইন্ডিয়া থেকে এসেছে। বলা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াকে ঘিরে ফেলবার জন্য চীন পাকিস্তান যে অক্ষ, এই অক্ষের সাথে একীভূত হয়ে কাজ করছে। অপরদিকে বাংলাদেশকে ঘিরে ফেলবার চেষ্টাও হচ্ছে।
আমাদের বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তিনি প্রায় একটা কথা বলতেন, বাংলাদেশ হচ্ছে 7 সিস্টারের অভিভাবক, প্রায় একটা কথা বলতেন। এবং তিনি বলতেন 7 সিস্টারকে সমুদ্রের সাথে যুক্ত করবার জন্য বাংলাদেশ হচ্ছে অভিভাবক, এটা বলতেন। এটা নিয়ে ভারতীয় মিডিয়ায় টকশো হয়েছে, নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস সরকারের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলছি যে তিনি এই কথাটা বহুবার বহু জায়গায় বললেন, কিন্তু তার রোডম্যাপটা কি, বাংলাদেশের সামনে সেই রোডম্যাপটা কি তিনি দিয়েছেন? ফলে আমরা দেখি যে ইন্ডিয়া সতর্ক হয়েছে, যে ভূমিকাটা তারা নেওয়ার সেটা তারা নিয়েছে। 7 সিস্টারের সাথে সমুদ্রকে যুক্ত করবার জন্য প্রকল্প ইতিমধ্যে গ্রহণ হয়েছে, সেটা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশের সীমানার 35 কিলোমিটারের ভেতরে এখানে সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি শুধু রেটরিক ব্যবহার করেছেন, এবং জুলাইপন্থীরা আমরা এটাই করেছি, রেটরিক ব্যবহার করেছি। আমরা এমন কথা বলেছি যে পারলে আগামীকাল দিল্লি দখল করে বসবো। এই ধরনের রেটরিক কোনো কাজে আসে না। দরকার হলো বাস্তবায়ন যোগ্য রূপকল্প, সেই রূপকল্প আমরা পাই নাই। এবং এই সমস্ত রেটরিক ব্যবহার করে আমরা পরস্পরকে পরস্পরের বিরুদ্ধে এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের দিকে ঠেলে দিয়েছি। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো একটা বিপ্লবকে কি করে, একটা অভ্যুত্থানকে কি করে। আমরা দেখেছি মিশরে একটা অভ্যুত্থান হয়েছিল, অভ্যুত্থানে একটা বিপ্লব হয়েছিল, হোসনি মোবারককে উৎখাত করা হয়েছিল। যে শক্তি একীভূত হয়ে হোসনি মোবারককে উৎখাত করলেন, মুরসি ক্ষমতায় আসার পরে সেই শক্তির মধ্যে বিভক্তি তৈরি হলো। যারা বিপ্লব এনেছিলেন তারা দুইটা বিভক্ত হয়ে গেলেন, তারা পরস্পরকে আর সহ্য করতে পারছেন না, এরকম একটা অবস্থানে চলে গেলেন। তারা এক পক্ষ অপর পক্ষের ধ্বংস এবং পতন দেখবার জন্য কাতর হয়ে উঠলেন। তখন কি ঘটল? তখন তৃতীয় আরেকটা শক্তি সেখানে ক্ষমতা গ্রহণ করলো, এবং যারা বিপ্লবটা করেছিলেন তাদের উপর নিষ্পেষণের চূড়ান্ত স্টিমরোলার চালানো। মুরসির পতন হলো, সিসি সেখানে সামনে নতুন আরেকটা স্বৈরাচার। লিবিয়ায় আমরা একই ধরনের ঘটনা দেখেছি, ইরাকে প্রায় একই ধরনের ঘটনা দেখেছি, বিভিন্ন দেশে একই ধরনের ঘটনা ঘটেছে। ফলে অভ্যুত্থান পরবর্তীতে অভ্যুত্থানকারী শক্তির মধ্যে একটা মিথস্ক্রিয়া, একটা সমঝোতা, একটা বন্ধন ধরে রাখবার জন্য যে আদর্শিক ভিত্তি থাকা দরকার। আমি 5 আগস্টের পরের দিন থেকে সর্বত্র বলে আসছি যে জুলাইয়ের আদর্শিক ভিত্তিটা কি, সেটা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে এক ইটের সাথে আরেক ইটকে বন্ধন রাখবার জন্য যে বালু এবং সিমেন্ট যে কাজ করে, সেই বন্ধন সূত্রটা আমরা হারিয়ে ফেলব। আমি বহুবার বলেছি জুলাইয়ের ফিলোসফি কি, জুলাইয়ের আদর্শ কি, আদর্শিক ভিত্তি কি, মোরালিটি কি। সেই মোরালিটি যদি না থাকে, সেই নৈতিক ভিত্তি যদি না থাকে, তাহলে আমরা কিসের রাজনীতি করব? আমরা দলের রাজনীতি করব, বিরোধিতার জন্য বিরোধিতার রাজনীতি করব, আমরা বাংলাদেশটাকে করতে পারবো না। ফলে এই সময়ে বাংলাদেশকে গড়বার যে রাজনীতি, এই রাজনীতিকে সর্বোচ্চে রেখে জাতীয় ঐক্যের একটা পাঠাতন আমাদের নির্মাণ করতে হবে। সেখানে আমাদের মতবিরোধ চলবে। রাজনীতি যতটা না রাজপথের সংঘর্ষের, তার চেয়ে বেশি সংলাপের, এই কথা যেন আমরা বলে না যাই। রাষ্ট্র গঠিত হয় একটা সোশ্যাল কন্ট্রাক্টের ভিত্তিতে, সামাজিক সংহতির ভিত্তিতে। এই সংহতিটাকে রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনবার রাজনীতি হবে জুলাইয়ের রাজনীতি। বাংলাদেশে 5 কোটির মতো তরুণ আছে, যুব তরুণ। তাদের হাতকে কর্মী হাতে পরিণত করলে বাংলাদেশকে দাবাইয়া রাখবার মতো কোনো শক্তি পৃথিবীতে থাকবে না। এই যে 5 কোটি তরুণকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, পৃথিবীতে অন্তত 150 রাষ্ট্র এমন, এক একটা রাষ্ট্রের মোট নাগরিকের সংখ্যাও 5 কোটি না। শুধু বাংলাদেশের কর্মক্ষম তরুণ যুব শক্তি 5 কোটির কাছাকাছি এবং অধিক। সেই তরুণদেরকে কিভাবে কাজে লাগাবো, সেটা হচ্ছে আমাদের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে শ্রম দিতে পারে এরকম শক্তি 15 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের সংখ্যা হচ্ছে মোট জনগোষ্ঠীর 2/3। পৃথিবীতে খুব অল্প রাষ্ট্রের এরকম সম্পদ আছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। বাংলাদেশের রেমিটেন্স আয়কে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। বাংলাদেশ যতটা না ভূমিতে, তার
চেয়ে বেশি সমুদ্রে, এই সমুদ্রের ভেতরের বিদ্যমান সমস্ত সম্পদ এবং শক্তিকে কাজে লাগানোর রাজনীতি হচ্ছে জুলাইয়ের রাজনীতি। বাংলাদেশের যে নদীগুলো, এই নদীগুলো বাংলাদেশের প্রাণ। আজকের পৃথিবীতে ধনী রাষ্ট্র এক মানদণ্ডে, আগামী 30 বছর পরে ধনী রাষ্ট্র হবে তারা যাদের কাছে পর্যাপ্ত মিঠে পানি আছে। এই মিঠে পানির উৎস হিসাবে এশিয়ার মধ্যে শীর্ষস্থানীয় রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ। আগামী দিনের পৃথিবীতে রাষ্ট্রগুলো মিঠে পানির জন্য, পানযোগ্য পানির জন্য হাহাকার করবে। পৃথিবীর সবচেয়ে বেশি সমাজ বিজ্ঞানীরা যে কথার উপর একমত, তারা বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় সেটা পানির জন্য হবে। সেখানে বাংলাদেশের পানি সম্পদ 14গুলো নদী আছে, অধিকাংশ নদীর উৎস ইন্ডিয়া, সবগুলো নদীর উৎসবকে বাদ দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা আমাদের ন্যায্য হিস্সা কিভাবে উদ্ধার করব? যদি আমরা জাতীয় ঐক্য তৈরি করতে না পারি, সেটা উদ্ধার করা সম্ভব নয়। তাহলে আমরা জুলাইয়ের আগের পরিস্থিতিতে ফিরে যাব। এ কারণে আমরা বলি যে যারা আমরা দ্বন্দ্বের মধ্যে আছি, যারা আমরা পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারের রাজনীতি করছি, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, উভয় পক্ষকে আমরা বলবো, আমরা এটা প্রত্যাশা করি নাই যে জুলাইয়ের মধ্যে 5 আগস্ট যখন আমরা উদযাপন করতে যাচ্ছি, এই সময়ে আমরা বিরোধী নেতৃত্বের রক্ত ঝরাবো। এই সময়ে আমরা এমন বাক্যবান বর্ষণ করব যা এক ধরনের উস্কানিতে পরিণত হয়। ফলে এই যে মধ্যপন্থী রাজনীতি, এই মধ্যপন্থী রাজনীতিতে আদর্শিক ভিত্তির উপর এবং নিজের সমৃদ্ধ ঐতিহ্যের ভিত্তির উপর জমিয়ত উলামা ইসলাম একটা গ্রহণযোগ্য ভূমিকা পালন করবার অভিজ্ঞতা তার আছে। সেটা ভারতে তারা করেছে, পাকিস্তানে করেছে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে সেই ভূমিকা আমরা দেখতে পাবো। এর পাশাপাশি আরেকটা ছোট্ট কথা বলে আমি শেষ করছি। যে সংগঠন 1919 সালে জন্ম, এই সংগঠনের সাথে সম্পৃক্ত বহু খানদান, 1 জেনারেশন, 2 জেনারেশন, 3 জেনারেশন হয়ে গেছে এই সংগঠনের সাথে তাদের সম্পর্ক, এবং এটা তাদের রক্তে, ঐতিহ্যে, সংস্কৃতিতে পরিণত হয়েছে। এরকম অসংখ্য পরিবার বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অবস্থায় আছেন। জমিয়ত যদি তার এই যে সামাজিক সম্পদ, তার যে সাংস্কৃতিক সম্পদ, এই সম্পদটাকে কাজে লাগিয়ে তাদের সাথে নতুন করে নেটওয়ার্কিং তৈরি করে, তাহলে আমি মনে করি বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা বড় ধরনের প্রাণশক্তি সরবরাহ হবে। আমরা বিশ্বাস করি জমিয়ত উলামা ইসলাম বিদ্যমান যে সিচুয়েশনে আছে সেটা হচ্ছে অতীতের গৌরব চর্চার সিচুয়েশন। আমরা চাই ভবিষ্যতের গৌরব নির্মাণের সিচুয়েশনের দিকে আমরা যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।